অপরাহ্নের মৃদু আলোয় মীরা ছাদে গিয়ে রেলিং ধরে শহরতলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চারপাশে নীরবতা তার মনে অস্থিরতা সঙ্গী হয়ে উঠেছে। কারণ সারা বাড়ি খুঁজেও মীরাকে না পেয়ে ছাদে এসে তাকে খোঁজ পেল। মীরা পাশে এসে দাঁড়িয়ে সহজ কণ্ঠে বলল, মন খারাপ? হ্যাঁ একটু, মীরা মৃদুস্বরে উত্তর দিল। চুমু দিব? মীরা অসহায়ের মতো তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা বলবো। কি কথা? মীরা, তুমি কি বাইরে গেলে বরাবরই বোরখা পরে বের হও? মীরা হালকা হেসে বলল, হ্যাঁ, স্কুলে প্রথম দিন থেকে বোরখা পরতাম, পরে বয়স বাড়ার সাথে সাথে হাত মোজা আর পা মোজা যোগ করেছিলাম। মাশাল্লাহ। আচ্ছা মীরা, তোমার কোনো বান্ধবীর সাথে পরিচয় নেই কেন? এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ নেই? নৌরিন তো স্পেনে চলে গিয়েছে শুনেছি। আর আফিফা জব প্রিপারেশন নিচ্ছে হয়তো। আগে কথা হতো, কিন্তু বিয়ের পর গত 11 মাসে আর তাদের সাথে যোগাযোগ করার সময় হয়ে ওঠেনি। সময়ের অভাব সম্পর্কে হারিয়ে গেলে। শেষ কথা মীরার কণ্ঠে একরাশ অভিমান লুকানো থাকলেও তা কারণের চোখ এড়ায়নি। কারণ স্নিগ্ধ কণ্ঠে বলল, আবার ট্রাই করো। মীরা মৃদু হেসে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর চোখ তুলে বলল, ভাবছি তাই করব। তবে জানেন, যখন স্কুলে পড়তাম আমার শুধু এমা নামে একটা বান্ধবী ছিল। আমি ইন্ট্রোভার্ট ছিলাম, তাই কারোর সঙ্গে তেমন কথা বলতাম না। মাথা নত করে স্কুলে যেতাম, আবার মাথা নত করে বাড়ি ফিরতাম। বাবা সময় পেলে আমাকে আনতে যেত। কারণ ঈশা হেসে বলো, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসেন মীরা। মীরা এক মুহূর্তে চুপ করে রইল। তারপর গভীর এক শ্বাস ফেলে বলো, জানি, খুব অনুভব করি। বাবা আর আমি যেন একই রকম, মনের কথা মুখে বলতে পারি না। এরপর মীরা কিছুটা দূরে তাকিয়ে স্মৃতির গহীনে ডুব দেয়। আমার বান্ধবী এমারও আমার মতো ছিল, ইন্ট্রোভার্ট। মুখ দেখানো নিয়ে কখনোই জোরাজুরি করেনি। তবে নৌরিন, ওর কথা আলাদা। নৌরিন আমার কলেজের বন্ধু। জানেন কতবার কতভাবে সে যে আমার মুখ দেখতে চেয়েছে তার হিসেব নেই। তবে হাজার চেষ্টা করে পারেনি। আমি তো মাকে কথা দিয়েছিলাম বাইরে কাউকে মুখ দেখাবো না। পরে সে প্রতিজ্ঞা মেয়েদের ক্ষেত্র প্রযোজ্য হলো। একটু থেমে মীরা হাসলো। নওরিন আর আমি একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। দুজনে আনন্দ ভাসছিলাম। তখন ভার্সিটিতে গিয়ে পরিচয় হলো আফিফার সঙ্গে, যদিও সেটা নৌরিনের মাধ্যমে। তবে জানেন, আমার দেখা মায়ের পর সবচেয়ে সুন্দরী নারী হল নৌরিন। ওর গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা, অদ্ভুত এক রং, যেন ওর জন্য সৃষ্টি। সবসময় একটা মুগ্ধতা ঝরে পড়তো ওর চেহারা থেকে। আমি মাঝে মাঝে ওর গাল ছুঁয়ে বলতাম, নীরু, আমি যদি তোর মতো সুন্দরী হতে পারতাম। শেষ বাক্যটা শুনে কারণ 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড় কাত করে মীরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো? কারণ ঘাড় সোজা করে হেসে বলো, না কিছু না। তারপর বলো। মীরা স্মিত হেসে কথা চালিয়ে গেল। তারপর আর কি? নীরু রেগে মেগে আমাকে চিমটি কেটে বলে, খুব বলছিস, তুই কেমন দেখতে সেটা যদি একবার জানতে পারতাম। সবচেয়ে চোখে পড়ে কাপড় দিয়ে রাখিস কেন? আমাকে কি তোর ছেলে মনে হয়? আমি হেসে বললাম, তোর মধ্যে তো এমনিতেও মেয়েদের বৈশিষ্ট্য কম। আসলে ওকে দেখানো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাকে কথা দেওয়ার সময় মেয়েদের বেলায়ও পর্দা করব এমনটা ভুল করে বলে ফেলেছিলাম। মা অবশ্য বলতেন, ছেলে মেয়ে কাউকে দেখানো যাবে না, মেয়ের চেহারা নজর লাজুক। আমি চাই না। আমি মাকে বলতাম, মা তুমি এসব আজগুবি কথা বিশ্বাস করো? মা উত্তর দিতেন, মা হিসেবে যা বলি সবই তোর মঙ্গলে চিন্তা করি বলি। তোর ভালো মন্দ আমি তোকে যতটা বুঝি তুই নিজেও ততটা বুঝিস না। এই দুনিয়া মেয়েদের জীবন সহজ নয়। অনেক সময় মেয়েরা মেয়েদের জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সাবধানে থাকবি। কারোর সাথে সম্পর্ক করার আগে ভালো করে বুঝে শুনে চলবি। কিন্তু জানেন, আমি নীরুকে খুব মিস করি। ওর সঙ্গে আমি সবচেয়ে বেশি ফিরেছিলাম। নীরু ছিল মাহির মতো অসম্ভব চঞ্চল, সারাক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে মাতিয়ে রাখতো আমাকে। কারণ মুচকি হেসে বলো, আচ্ছা আচ্ছা, আমার বউ যে কত কথা বলতে পারে তা আগে জানা ছিল না। মীরা হেসে উঠে বলো, আমি একটা বাচাল, নীরু জানে আমি
এরই মধ্যে কারণের ফোনের রিংটোন বেজে উঠল। সে এক নজরে স্ক্রিন তাকিয়ে দেখল অফিসের ম্যানেজার ইমনের কল। আচ্ছা মীরা, আমি একটু কথা বলতে চাচ্ছি। সন্ধ্যা হওয়ার আগে নিচে চলে এসো। ঠিক আছে, মীরা হাসি মুখে জবাব দিল। কারণ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কল রিসিভ করলো। হ্যাঁ ইমন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো কি হয়েছে? স্যার আপনি অফিসে আসেননি? এরই মধ্যে অনেক বড় কাহিনী হয়ে গিয়েছে। কারণে ভুরু কুচকে গেল। কেন, কি হয়েছে? ভাই তো সব ম্যানেজ করেছে। তাহলে? ওপাশ থেকে ইমন কিছু বলল। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে কারণ মুখ কঠিন হয়ে গেল, চোখ বিস্ফোরিত হয়ে গেল, আর কপালে ধূর ভাঁজ পড়ে গেল। গভীর শ্বাস ফেলে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু মনে আগুন যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফুঁসতে ফুঁসতে বলল, আচ্ছা রাখছি। কল কেটে কারণের গভীর রাগে দেওয়ালে সজোরে একটা চাপড় মারল। প্রবল কণ্ঠে গর্জে উঠল। তারপর সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে চেঁচিয়ে বলল, মীরা। মীরা ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, কি হয়েছে? চলো এখনই বের হতে হবে। বের হতে হবে মানে? হঠাৎ এমন কি হলো? আমরা চৌধুরীর বাড়ি যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মীরা বিস্ময় বলল, কিন্তু সন্ধ্যা নামছে। কাল সকালে গেলে হতো না? না, এখনই যেতে হবে। নিচে এসো। এটা বলে কারণ দ্রুত প্রস্থান করল। মীরা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। চিন্তিত সুরে নিজেকে বলল, হঠাৎ এমন কি হলো যে এত রেগে গেল? কিছুক্ষণ পর মীরা রেডি হয়ে নিচে নেমে এলো। তার চোখ উৎকণ্ঠা, মুখে দ্বিধা। কারণ কিছু হয়নি। কারণ দ্রুত বলল, তুমি বুঝবে না, একটা অফিসের ব্যাপার। এখন চলো, দেরি করা যাবে না। মীরা তার প্রশ্ন করল না, তবে তার মনে অজানা আশঙ্কা কালো ছায়া ঘনিয়ে এলো। দুজন একসঙ্গে চৌধুরী বাড়ির পথে রওনা হলো। কারণের চোখে অনির্বাচিত অগ্নি, আর মীরার মনে অশান্ত ঢেউ বয়ে চলছে। চৌধুরী বাড়ির চৌঘাটে পা রেখে কারণ শান্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, মীরা তুমি ভিতরে ঢুকে আয়শার রুমে চলে যাবে, ওর সঙ্গে গল্প করবে, ঠিক আছে? মীরা মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে। কারণ শীতল হেসে বলল, গুড। তারপর ভিতরে ঢুকে মীরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেই সিঁড়ি মাঝখানে আরিয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। মীরা বিনয়ের সঙ্গে সালাম করল, আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ান চোখ বিস্ময় মেখে দাঁড়িয়ে গেল। ওয়ালাইকুম সালাম। তুমি হঠাৎ এই বাড়িতে? এদিকে কারণে মুখ রাগে উত্তপ্ত হয়ে উঠেছে। চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার ঠোঁটে তীব্র ক্ষোভের রেখা ফুটে উঠল। সে কিছুটা চেঁচিয়ে বলল, কেন? ও কি এই বাড়ি আসা নিষেধ নাকি? এরপর শান্ত গলায় পুনরায় বলল, মীরা তুমি উপরে যাও। মীরা কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেল। কিন্তু তার মনে অজানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়তে লাগলো। কারণে আচমকা রাগের কারণ কি? তবুও সে চুপচাপ আয়েশের রুমে দিকে এগিয়ে গেল। আরিয়ান শান্ত গলায় বলল, নিষেধ কেন থাকবে? তবে জানিয়ে আসতে পারতি। এ কথার কারণে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আরিয়ান নিচে নামতে যাবার আগে কারণ তার কলার ধরে টেনে নিচে সামনে দাঁড় করালো। কারণ রাগে গর্জে উঠে বলল, ফাকিং রিচ, আমায় খেয়ে আমার পায়ে কুড়াল মারবি? দুঃসাহস করছিস? কারণ বজ্রগম্ভীর কণ্ঠে আরিয়ানের শিরা দ্বারা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। ভয়ে কাঁপতে কাঁপতে আরিয়ান বলল, কি হয়েছে? আর তুই তোর ভাইয়ের কলার ধরেছিস? এটা কী ধরনের অসভ্যতা? এতক্ষণে কারণে ক্রোধ নিয়ন্ত্রণ বাইরে চলে গেল। সে আরিয়ানের কলার চেপে ধরে তাকে সজোরে দেওয়ালের সাথে ঠেলে দিল। চোখ রাগে জ্বলে উঠল। কারণ দাঁতে দাঁত চেপে বলল, তুই ভাই হয়েছিস বলে এখনও বেঁচে আছিস, না হলে? কথার মাঝে তার গলার ভারী হয়ে গেল। রাগ সামলাতে চুপ করে ফুঁসতে লাগলো। এরপর কলার ছেড়ে চোখ বন্ধ করে মুখ ডলতে ডলতে হুঙ্কার ছাড়ল, আছাদ চৌধুরী। দোতলা থেকে নেমে আসতে আসতে আছাদ মুখে হাসি নিয়ে বলল, হোয়াট অ্যান ইনক্রেডিবল সারপ্রাইজ মাই সান। একটা কল করে জানিয়ে আসতে পারতি। মীরা কোথায়? কারণ চোখ খুলে খুব ফেটে পড়ল। তার কণ্ঠে এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে চারপাশে বাতাস ভারী হয়ে গেল। মিস্টার আছাদ চৌধুরী, আপনার গুণধর সন্তানকে ঠিক করেন, এখনও সময় আছে। না হলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। আছাদ কিছু বলার আগে আরিয়ান ঠোঁট কুঁচকে বলল, দেখেছো বাবা, তোমার নাম ধরে রাখছে। এবার ভাবো তুমি কেমন ছেলে জন্ম দিয়েছ। এটা শুনে কারণ আগ্নেয় লাভার মতো উত্তাপ হয়ে
মুষ্ট শক্ত করে আরিয়ানের দিকে ঘুষি মারার উদ্দেশ্য এগিয়ে গেল। আছাদ চিৎকার করে বলল, কারণ কি করছিস? হাত নামিয়ে এক্ষুনি শান্ত হ। কারণ হাত নামিয়ে নেয়, কিন্তু আরিয়ান চোখে আতঙ্কে ছাপ স্পষ্ট। তার গলা শুকিয়ে যায়। সে আর কয়েকবার ঢোক গিলতে থাকে। কারণ ফোঁস করতে করতে খিটখিটে গলায় বলে, শান্ত হওয়ার মতো কিছু হয়নি ড্যাড। জানো ও কি করেছে? আসাদ নির্লিপ্ত সুরে বলল, কি হয়েছে বলবি তো? আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে কোম্পানিটাকে বিশ্বের টপ 13 থেকে টপ 10-এ নিয়ে যাওয়ার, আর ও তো পুরোটাই লুটে নিয়েছে। কোম্পানি থেকে কত টাকা সরিয়েছে ধারণা আছে তোমার? কত টাকা? 200 crore। এই কথা শোনার পর আছাদ চৌধুরী চোখ দুটো অবিকল রসগোল্লার মতো বিস্ফোরিত হয়ে গেল। কারণ পুরোনায় বলে, তবে টাকা সরানো মাত্র একটা অপরাধ, তার চেয়েও ভয়াবহ কাজ করেছে ও। আবার কি করেছে? কারণ এক মুহূর্ত বিরতি দিয়ে অবশেষে বলল, নরেন রায় আমাদের অন্যতম প্রতিপক্ষ, জানোই তো। ও সে নিকৃষ্ট সন অফ রিচের কাছে আমাদের কোম্পানির সমস্ত প্রজেক্ট ডিজাইন সেল করে দিয়েছে। আছাদ চৌধুরী বিস্ফোরণ তীব্রতা সম্বিত হয়ে গেল। মাথায় হাত দিয়ে অস্থিরভাবে বসে পড়ল। আরিয়ান ভয়ার্ত গলায় আছাদের কাছে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, ড্যাড বিলিভ মি, আমি কিছু করিনি। আর ওর কাছে কি কোনো প্রুফ আছে? কারণ দাঁতে দাঁত কেটে কঠোর গলায় বলল, প্রুফ লাগবে তোর? গলাটা যখন কাঁধ থেকে নামিয়ে আলাদা করে দেব তখন প্রুফ পেয়ে যাবি। আরিয়ান আর কিছু বলতে পারল না। তার ঠোঁট আটকে গেল, পুরো শরীর কাঁপছে। আসাদ কারণের কাছে এসে গভীরভাবে বলল, তুই শান্ত হ, বস আগে। কারণ বিরক্ত আর উত্তেজনা আঁতকে উঠে বলল, ড্যাড আমার মাথা প্রায় ফেটে যাচ্ছে। আগামী সপ্তাহে এই প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। 750 কোটি টাকার ডিল, বুঝতে পারছো তুমি? সব কিছু প্রস্তুতি শেষ। গত 3 মাস ধরে আমি শুধু এই নিয়ে কাজ করছি। আমি কারণ মাথা চুল ছিঁড়ে ফেলতে উদ্যত হলো। এদিকে আসাদ তেলে বেগুনে জ্বলে উঠল। তার চোখ দুটো আগুনের শিখা হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে ঘামতে শুরু করলো। মাথা নত করে টিস্যু দিয়ে বারবার ঘাম মুছতে লাগলো। কারণ ফোন হাতে তুলে ইমনকে কল দিয়ে বলে, ইমন কালকে প্রেস কনফারেন্স আয়োজন কর। স্যার কেসি টেক্সটাইলের কোম্পানি ডিজাইনার রাজলক্ষ্মী টেক্সটাইল লিমিটেড কোম্পানি কাছে হ্যান্ডওভার করা হয়ে গেছে। এই খবরটি অর্থমন্ত্রীর কাছে পৌঁছেছে। কারণ যেন মহাপ্রলয় রূপ ধারণ করে তীব্র উত্তেজিত হয়ে বলে উঠল, শিট। থেমে রাতে ভিডিও কনফারেন্স ডিসকাস করা হবে। সব এমপ্লয়ীদের জানিয়ে দে, জাস্ট 9 PM। শিওর স্যার। ফোন কেটে কারণ আবার এক পলায়নকারী দৃষ্টিতে আরিয়ার দিকে তাকালো। আরিয়ান এখন সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। কারণ ক্রোধে বশীভূত হয়ে মনে মনে ভাবল, তোকে ছিঁড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আরিয়ান। আসাদ চৌধুরী নিজের সংবরণ করে কারণের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলেন, আগে ডিনারটা সেরে নেন কারণ, তারপর এই নিয়ে ডিসকাস করা যাবে। কারণ ধীর স্বরে জবাব দিল, ওকে আমি কোম্পানি থেকে ফায়ার করলাম। রিজাইন লেটারটা পাঠিয়ে দিস। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আসাদের মুখে কঠিন অভিব্যক্তি দেখে আরিয়ান বুঝল এখন এখানে থাকা নিজের জন্য ভালো নয়। তাই আর কোনো শব্দ না করে নিঃশব্দে সরে গেল। এরপর আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে রোমানার দিকে তেড়ে এলো। তার কণ্ঠে ক্রোধের ঝাঁজ। তোমার জন্য সব কিছু হলো। রোমানা তখন ফোনের স্কল করতে ব্যস্ত। আচমকা আরিয়ানের এমন কথা শুনে হতভম্ব হয়ে উঠে তাকালো। কি বলছো তুমি? আমার জন্য কি হয়েছে? ন্যাকামি বন্ধ করো, কিচ্ছু বুঝো না। এতদিন তো একটা পরিচয় দিতে পারতে। তোমার স্বামী কেসি টেক্সটাইলের মালিক। এখন যাও, বসে বসে ঘাস চিবাও। রোমানা ধীরে ধীরে উত্তেজিত হতে লাগলো। ঠিক করে বলো তো আরিয়ান, কি হয়েছেটা কি? আমার কিন্তু ধৈর্য চুক্তি ঘুরছে। আরিয়ান রাগ গর্জে উঠল, আর কি হবে? তোমার বজ্জাত দেবর আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। রোমানা শঙ্কিত হয়ে আরিয়ানের কাছে এগিয়ে এলো। তার গালে হাত রেখে অস্বস্তির কণ্ঠে বলো, এসব কি বলছো তুমি? এবার কি হবে? আরিয়ান গভীর হতাশ মাথা নাড়ালো। কি আর হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি শুধু ভাবছি, কারণ কখনোই অকারণে কিছু বলে না। নিশ্চয় ওর কাছে কোনো প্রমাণ আছে আমি শেষ। আর তুমি? তোমার তো সেই ডায়মন্ড নেকলেস চাই। আর কত লাগবে? ফালতু মহিলা, সব তোমার জন্যই হলো। রোমানা ক্রোধে ফেটে পড়ে। ভুরু কুঁচকে আরিয়ানের
দিকে তাকিয়ে বলে, এই ভাষা ঠিক করো আরিয়ান। কাকে ফালতু বলছো তুমি? হ্যাঁ, টাকা সরাতে আমি বলেছিলাম, কিন্তু কোম্পানির ডিজাইন সরানোর কথা কি আমি বলেছি? সেটা তো তুমি। আরিয়ান ধমকে উঠে তার কথা শেষ করতে দিল না। চুপ করে। ফাকিং রিচ, কার কথায় আমি এটা করেছি তা তোকে বলতে বলেছি? জীবনে তো একটা সন্তান দেওয়ার যোগ্যতা তোর নেই, অথচ এত বড় বড় বুলি আসে কোথা থেকে? যদি অন্তত চেহারাটা হুড়পড়ির মতো হতো। শালা কারান সব কিছুতে ভাগ্যবান, আর আমার কপালে পচাবাসী জিনিস ছাড়া কিছুই জোটে না। এই বলে আরিয়ান শয্যা লুটিয়ে বলল। অথচ তার এমন নিষ্ঠুর কথা শুনে রোমানার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। রোমানা চোখে পানি হাত দিয়ে মুছতে মুছতে ক্রুদ্ধ হয়ে মনে মনে বলল, সব হয়েছে ওই মেয়েটার জন্য। যদি ওই মেয়েটা বাড়িতে না আসতো তবে আমাকে এভাবে অপমানিত হতো না। আরিয়ানের দিকে একবার তাকিয়ে আবার বিড়বিড় করে বলল, তবে ওরও বা দোষ কী? কেউ না কেউ তো এ বাড়িতে বউ হয়ে আসতো। আসল দোষ তো এই জানোয়ারটার। আসলে জানোয়ার তো জানোয়ারই থাকে। আচ্ছা, নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে পড়ল। এক গ্লাস পানি দাও তো। পিউ পানি এনে দিল। আসাদ তা পান করে পায়ের ওপর পা তুলে আরাম করে সোফায় গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ধীরে ধীরে বলে উঠল, কারণ যা অবস্থা দেখছি ওর গতিমত কখনোই সহজে বোঝা যায় না। হে আল্লাহ, নিশ্চয় ভয়ানক কিছু আসে। এই বলে এক দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ পর ইসাকের কথা মনে পড়ে দ্রুত তাকে কল করলো। কোথায় তুই? ইসাকের কণ্ঠে ক্লান্তি। ভাই, কেস নিয়ে ঝামেলায় আছি, আজ আর বাড়ি ফেরা হবে না। এদিকে আরেকটা কেস হয়ে গেছে। ইসাক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি বল ভাই? আবার কি হলো? যে কি টেক্সটাইল কোম্পানি বিপদে পড়েছে। ডিজাইন কপির অভিযোগ তারা ফেসে গেছে। ইসাক অবাক হয়ে মাথা হাত রেখে বলে, এবার কি হবে ভাই? জানি না, শুধু দোয়া কর। এখন রাখছি। ফোন কেটে গেল ইসাক এবং এক মুহূর্তের জন্য চিন্তায় ডুবে গেল। কিন্তু একটু পরই তার মুখে হাসি ফুটে উঠল। বিপদ তো হয়েছে, কিন্তু আমার জন্য ভালোই হলো। অন্তত এই ঘটনার ফলে ফুসকালার কেসটা চাপা পড়ে যাবে। এখন কিছুদিন সবাই কেএসসি কোম্পানি নিয়ে আলোচনা করবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আশেপাশে তাকালো। অন্যদিকে আসাদ চৌধুরী কোনো রকম খাওয়া দাওয়া না করেই চিন্তায় গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে নিজের কক্ষে চলে গেল। আসমান বাড়িতে নেই, বাপের বাড়ি চত্বরে গল্পগুজব মগ্ন। আর এদিকে আয়াস মীরার সান্নিধ্য পেয়ে উৎসাহে দীপ্তি হয়ে ওঠে। আয়াস আর মীরা এক মনোমুগ্ধকর গল্পের আসরে ডুবে গেল। আয়াস কৌতূহল নিয়ে বলল, তারপর কি হলো? ফেরি ভাবি, তারপর আর কি? রাজকুমারী বন্দি করা হলো। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো, কারণ এখনও তার গদ্দান দেওয়া হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজ্যের রাজকুমার পিতৃরাজ এসে উপস্থিত। তার চোখে সাহসের দীপ্তি, হাতে উঝে ধরা তীক্ষ্ণ তরবারি। রাজকুমারীর সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আমি থাকতে রাজকুমারী গায়ে কেউ আঘাত করতে পারবে না। আমি জানি রাজকুমারী নির্দোষ। মীরা কণ্ঠে উত্তেজনা কম্পন, আর আয়াস মনোমুগ্ধ হয়ে শুনতে লাগলো। এরপর রাজকুমার থলি থেকে 7 ভরি সোনা হার বের করলো। সবাই অবাক। রাজা ক্রুদ্ধস্বরে বলল, শেষমেশ তুমি রাজকুমার হয়ে চুরি করলে? পিতৃরাজ ধীরতার সঙ্গে উত্তর দিল, না মহারাজ, আমি চুরি করিনি, বরং আমি চুরি হওয়া থেকে মায়ের গহনা বাঁচিয়েছি, আর এতে আমাকে সাহায্য করেছেন রাজকুমারী ইরাবতী। রাজা বিস্মিত। প্রসাদ জুড়ে নীরবতা নেমে এলো। ইরাবতী সাহস সঞ্চয় করে বলল, আমি অন্তর্পুর রাজ্যের রাজকুমারী মহারাজ। আমার পিতা আমাকে এই দুষ্ট রাজপুত্রের সঙ্গে বিবাহ দিতে চেয়েছিলেন, তাই আমি রাজ্য ছেড়ে এই রাজ্যে আশ্রয় নিয়েছি। সেই রাতে আমি দেখি রাজপ্রাসাদ থেকে কালো চাদর মুখ ঢেকে কে একজন পালাচ্ছে। আমি তার পিছু নেই, পরে বুঝতে পারি রাজকুমারও তার পিছু করছিলেন। আমরা দুজন মিলে হার উদ্ধার করে রানীর কক্ষে রেখে আসতে গেলাম, কিন্তু রাজকুমার আগেই কক্ষে প্রবেশ করার প্রহরীরা শুধু আমাকে দেখে চোর ভেবে আপনার সামনে নিয়ে এসে। মীরা থেমে একটু হাসলো। এদিকে আয়াস গল্পের গভীরতা তলিয়ে গেল। মীরা আবার গল্প চালিয়ে গেল। সব কিছু শুনে রাজা নতমস্তে চুপ করে গেল। এরপর পিতৃরাজের সাহস আর ব্যবহার দেখি ইরাবতী মন গলে গেল। অন্যদিকে ইরাবতী অপরূপ সৌন্দর্য আর কোমল হৃদয়ের পিতৃরাজকে মুগ্ধ করল। রাজা অনুমতি দিল, আর সে দিনে পিতৃরাজ ও ইরাবতী শুভ বিবাহ সম্পন্ন হলো। গল্প শেষ। আয়াস আনন্দে উচ্ছ্বাসিত হয়ে
তালি দিয়ে বলল, ওয়াও, দারুণ দারুণ, এতগুলো মানুষ হয়েছে ফেরি ভাবি, তোমার এত ভালো লেগেছে? খুব, অনেকগুলো। জানো মাম্মাম আমাকে কোনো গল্পই শোনায় না। মীরা তার নরম তুলতুলে গাল টিপে দিয়ে কৌতূহল ভরা কণ্ঠে বলল, একটা গল্পও শোনায় না? আয়াস বিষণ্ণ মুখ করে মাথা ঝাঁকে বলে, না, একটাও না। মীরা মৃদু হেসে তাকে আশ্বস্ত করল, আচ্ছা ঠিক আছে, পরের বার যখনই আসবো প্রতিদিন একটা করে গল্প শোনাবো তোমাকে। ওকে। আয়াস আনন্দে লাফিয়ে উঠল। ওকে ডান। মীরা তার চুল স্নেহভরে হাত বোলাতে বোলাতে বলো, আচ্ছা আয়াস, কী করতে ভালো লাগে? কার্টুন দেখতে আর গেম খেলতে। মীরা হেসে বলো, বাহ, ভালো তো। কী কার্টুন দেখো তুমি? বেন টেন, টম অ্যান্ড জেরি, আরও জানো? আমার সবচেয়ে প্রিয় সুপারহিরোকে? মীরা কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, কে? সুপারম্যান। ডিসুম ডিসুম। আর জানো, গাড়ি চালানো আমার খুব ভালো লাগে। ধুম ধুম। আয়াস ঘরের কোণে রাখা একটি ছোট্ট গাড়ি দিকে ইশারা করে বলল, ওই গাড়িটা দেখো, ওটা আমি চালাই। মীরা তাকিয়ে দেখল বাচ্চাদের একটা বুগারি গাড়ি। মীরা হেসে কপট বিস্ময় ভঙ্গি করে বলল, বাহ, এত বড় গাড়ি কিভাবে চালাও আয়াস? আয়াস গর্বে সবিত বুকে হাত উঁচিয়ে মাংসপেশি প্রদর্শন করে বলো, আমার অনেক পাওয়ার। মীরা ঠোঁট চেপে হাসি সামলে বলল, আচ্ছা আচ্ছা, তা আয়াস কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। মীরা চমকে উঠে বলল, ওরে বাবা, এত বড় হয়ে গেছে। আচ্ছা, আয়াসের ড্রিম কি? ফুটবলার হব, লিওনেল মেসির মতো। মীরা মাথা নেড়ে প্রশংসাসূচক শব্দ বলল, গুড। আয়াস, খাওয়া হয়েছে তোমার? আয়াস মুহূর্তে মন খারাপ করে মাথা নত করে বলল, না, আমি যদি তোমাকে খাইয়ে দিই। আয়াস খুশিতে লাফিয়ে উঠে বিছানায় দাঁড়িয়ে বলল, কুল, তাই নাকি? মীরা মৃদু হেসে বলল, হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে ওকে। মীরা নিচে গিয়ে খাবার নিয়ে এলো। আয়াসের মুখে এক একটা করে খাবার তুলে দিতে দিতে তার মুখে আনন্দ উপভোগ করল। তারপর ছোট্ট আয়াসকে বিছানায় শুয়ে পায়ের কাছে থেকে চাদর টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। তাতে ঘুমন্ত দেখে মীরা মুখে প্রশান্তিময় হাসি ফুটে উঠল। এরপর কারানের কক্ষে প্রবেশ করে মীরা দেখতে পেল কারণ ল্যাপটপে ভিডিও কনফারেন্সে ব্যস্ত। তার চেহারা চাপা গম্ভীরতা। মীরাকে দেখে কারান ভ্রুক্ষেপ না করে হাত নাড়িয়ে বাইরে যাওয়ার ইঙ্গিত দিল। মীরা ঘুরে যেতে উদ্যত হতে কারণ ল্যাপটপ মিউট করে গম্ভীর কণ্ঠে বলো, মীরা। মীরা ঘুরে তাকিয়ে বলো, হ্যাঁ। তুমি সোফায় বসো, বাইরে যাওয়া দরকার নেই, তবে কথা বলবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে। মীরা চুপচাপ সোফায় বসে ফোন স্ক্রল করতে লাগলো। কারণ কনফারেন্স শেষ করে ল্যাপটপ গুটিয়ে রেখে গভীর নিঃশ্বাস ফেলে চুলে হাত বুলিয়ে পিছনের দিকে ঠেলে দিল। চোখ বন্ধ করে নিজের ক্লান্ত শরীরটা পালঙ্কের সাথে এলিয়ে দিল। মীরা একটু দ্বিধা নিয়ে ধীরে ধীরে কারানের কাছে এগিয়ে এলো। কণ্ঠে নরম সুর এনে বলো, ডিনার করবেন না? না, ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে। কারণ চোখ বন্ধ রেখে হালকা গলায় বলো, কিছু বলতে চাও? মীরা কিছুটা ইতস্তত করে বলো, না, আসলে আপনি কিছু খেয়ে নিন। না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আর আপনি কি ঘুমাবেন না? কারণের গভীর বিষণ্ণতা ভরা কণ্ঠে বলো, জানি না মীরা, সত্যি কিছু জানি না। মীরা একটু ঝুঁকে নির্দ্বিধায় বলে ফেলল, আমি কি আপনার জন্য খাবার নিয়ে আসবো? না খেয়ে থাকলে শরীর আলো দুর্বল হবে। কারণ চোখ খুলে ক্লান্তিতে ডুবে যাওয়া দৃষ্টিতে মীরার দিকে তাকালো। তারপর ব্যথাতুর কণ্ঠে বলো, এত প্রেম দেখাও কেন মীরা? তুমি তো আর আমাকে ভালোবাসো না তাহলে? এই কথা শুনে মীরা নিরুত্তর মাথা নুয়ে ফেলে আস্তে করে বিছানার পাশে শুয়ে পড়ল। সত্যি সে কারণকে ভালোবাসতে পারছে না। শরীরের ক্ষত মুছে ফেলা সহজ, কিন্তু গভীর ক্ষত সে তো চাইলেও মুছে ফেলা সম্ভব নয়। কারণ ক্লান্ত চোখে মীরার দিকে তাকালো। বুকের ভিতর এক অজানা অগ্নিকুণ্ডল জ্বলে উঠছে। মীরা কি একটুখানিও ভালোবাসতে পারতো না? অন্তত এই দূর সময় যখন কারণের চারপাশে কেবল অন্ধকার, তখন কি একটু সান্ত্বনা দিতে পারতো না? ভালোবাসা না হোক, অন্তত ভালোবাসার মায়াবী ছায়া তাকে জড়িয়ে ধরে সহমর্মিতা তো প্রকাশ করতে পারত। মীরা কি এতটাই স্বার্থপর? কারণ এই দীর্ঘশ্বাস ফেলল, যার ভিতরে প্রশ্ন, ভার আর অভিমানের সুর লুকিয়ে রইল। চোখ বুজে পালঙ্কে গায়ে এলিয়ে
দিয়ে কারণ আঙ্গুল দিয়ে নিজের কপাল আর ঘাড় চেপে ধরে বলো, মীরা এটা ফেভার করতে পারবে? মীরা পাশ ফিরে শুয়ে থেকেও ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, কি আজ রাতে জানি না ঘুম হবে কিনা, যদি ঘুমিয়ে যায় ভোরে 5টার সময় আমাকে উঠিয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো। কারণ এক মুহূর্তে চুপ করে থেকে বলল, থ্যাংক ইউ। ফজরে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। গুড নাইট মীরা, গুড নাইট বলে মীরা চোখ বন্ধ করে নিল। তবে তার ভিতরে প্রশ্নরা উতাল পাতাল করে উঠল। কি এমন হলো যে কারণের মুখে সে চিরচেনা স্বাচ্ছন্দ্য কথা, প্রাণবন্ধতা সবকিছু মুহূর্তে বদলে গেল। ফজরের নামাজ আদায়ের পরে মীরা কারানের জাগাতে এলো। বিছানায় পাশে এসে কারানের কপালে থেকে চুল সরিয়ে তার নিখুঁত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক অজানা মুগ্ধতার চোখ আটকে গেল তার। হালকা হেসে মৃদু স্বরে ডাকলো, উঠুন কারান, নামাজ পড়বে না? কারানের কোনো সাড়া না পেয়ে সে আবার অনুরোধ করলো, কারণ শুনছেন, উঠুন তো। এবার হঠাৎ ঘুমের মধ্যে কারণ মীরার কোমর জড়িয়ে টেনে বিছানায় শুয়ে দিল। তারপর মীরার বক্ষের ওপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন হয়ে রইল। মীরা স্তব্ধ হয়ে গেল। তার শরীর অনড় হয়ে পড়ে। নিঃশ্বাস প্রায় আটকে আসার উপক্রম। বুকের মধ্যে এক ঝাঁক রঙিন প্রজাপতি উড়াউড়ি করতে লাগলো। এই অপ্রত্যাশিত আচরণ সে বিভ্রান্ত। কারণ ঘুমের মধ্যে নড়ে চড়ে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে মুখে স্বর গুনগুন করে বলল, আর একটু ঘুমাতে দাও জান। মীরা কাঁপা কাঁপা গলায় বলল, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। কারণ ঘুমের মধ্যে আধো চোখে খুলে ভুরু কুচকে বলল, মীরা মিনমিনিয়ে গলায় বলল, উঠুন। কিন্তু কারণ ক্লান্ত ভঙ্গিতে মীরার বক্ষস্থলে একটু উপরে হালকা চুমু খেয়ে বলল, পরে। তারপর আবার শুয়ে পড়ল। এদিকে চুমুর স্পর্শে মীরা ধৈর্য আর সায় দিল না। সে উত্তেজিত হয়ে এক ধাক্কায় কারানকে সরিয়ে দিল। উঠে পাশে রাখা পানির গ্লাস তুলে ঢকঢক করে পান করলো। ধাক্কা খেয়ে কারান চোখ চওড়া করে ডলতে ডলতে বলে, কি হয়েছে জান? মীরা পানির গ্লাস হাতে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ উঠে বসে আড়মোড় ভেঙে বলো, তোমাকে তো উঠিয়ে দিতে বলেছিলাম, সেটা না করে ঘোড়ার মতো দাঁড়িয়ে আছো। এটি শুনে মীরা গ্লাসটা টেবিলে রেখে ক্রোধে তেতে উঠে বলল, আপনি একটা অসভ্য নির্লজ্জ বদমাশ আর বেয়াদব। কারণ বিস্ময় বলে, বুঝলাম না, তোমার মাথায় কি সমস্যা? কি সব আবল তাবল বকছো? নাকি আমাকে গালাগাল করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে? বলে বিছানা থেকে উঠে হাই তুলতে তুলতে ওয়াশরুমে চলে যায়। মীরা চোখে আগুন নিয়ে বলে, তুই এক নষ্ট কারণ। ভিতরে ভিতরে কেমন যে লাগছে, তুই কখনো শুধরাবি না। ওনার নাকি আবার কাল রাতে মন খারাপ ছিল। অসভ্য এক পাষণ্ড। ঘুমের মধ্যে বলতে বলতে ফুঁসে উঠল। এদিকে ফ্রেশ হয়ে এসে কারণ নামাজ আদায় করে নেয়। ভোর নাগাদ কারণ একটা শুভ্র শার্ট গায়ে গলিয়ে নেয়। উপরে টাই সাথে কৃষ্ণবর্ণ কোটিটি পরিধান করে চুল আশ্রয়ে সম্বোধন করে মীরা। মীরা পাশে বক্ষ থেকে এসে বিরক্ত নিয়ে বলে, বলুন, এদিকে আসো। এদিকে আসো মানে? ভুরু কুঞ্চ করে মনে মনে, আবার কিছু চালাকি না তো? প্রশ্ন না করে এদিকে আসতে বলছি, দোয়া করে দাও। মীরা এসে তৎক্ষণাৎ দোয়া ইউসুফ পরে ফু দিয়ে দিল কারানের মুখে। কারান আলতো হাতে মীরাকে জড়িয়ে ধরে, আরও দোয়া করো যেন মাথাটা ঠান্ডা রাখতে পারি। ভাই সোনা, নিজের খেয়াল রেখো, বলে দূরত্ব বের হয়ে যেতে দেখলো। মীরা প্রশ্ন করে, কিছু খাবে না? যাওয়ার সময় হালকা কিছু খেয়ে নেব, বলে বের হয়ে যায়। কারণের ড্রাইভার দ্রুততার সাথে গাড়ির মধ্যে ঢুকে বলো, স্যার নিউজ দেখেছেন? কারণ কিছুটা চমকে বলল, কোনটা স্যার? যে কি টেক্সটাইল কোম্পানি নিয়ে আজে বাজে নিউজ ছড়াতে শুরু করেছে রিপোর্টাররা। কারণের মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে গেল। সে কণ্ঠে কোনো উত্তেজনা নেই, রেখে দীর্ঘশ্বাস ফেলে, বাদ দাও, আগে গিয়ে পরিস্থিতি দেখে আসি। আরও কিছুক্ষণ যেতে না যেতে তার ফোন ইমন কল এলো। কারণ ফোন রিসিভ করতে ইমন হাঁসফাঁস করতে করতে বলল, স্যার দ্রুত আসুন, পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে। প্রেস মিডিয়া কোম্পানি ঘিরে ফেলেছে। এটা শুনে কারণ অস্থিমজ্জা রাগে আগুন জ্বলতে শুরু করল। সে পাশে সিটে এক অপ্রতিরোধ্য শক্তিতে ঘুষি মেরে কিছুটা শান্ত হয়ে বলে, আসছি, বলে ফোন রেখে দিল। অনেকটা সময় পর কারণ যখন অফিসের সামনে পৌঁছালো, সাংবাদিকদের দল তার বাড়ির আশেপাশে ঘিরে ফেল। গাড়ি থামিয়ে রক্ষী বাহিনী দ্রুত সাংবাদিকদের সরিয়ে কারণে যাওয়ার পথ তৈরি করলো। কারণ ক্ষিপ্ত হলেও তার মুখে কোনো পরিবর্তন দেখা দিল না। শান্তভাবে কোটটা ঠিক করতে করতে সামনের দিকে এগোতে থাকে। সাংবাদিকদের শতাধিক প্রশ্ন তার উপরে একে একে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কারণ সেসবে অগ্রাহ্য করে ভিতরে ঢুকে চোখে গাম্ভীর্য হাত তুলে দ্বার বন্ধ করার নির্দেশ দিল। মুহূর্তের মধ্যে দ্বারটি বন্ধ হয়ে গেল। বাড়ি
থেকে সাংবাদিকরা অবিরত প্রশ্ন ছুড়ল, তবে কি সিও কারণ চৌধুরী ভয় পেয়ে গেলেন, নাকি তিনি আমাদের থেকে কিছু গোপন করতে চাইছেন? জানতে চাইলে আমাদের সাথে থাকুন। অফিসে নিজের ক্যাবিনে প্রবেশ করে কারণ স্থির দাঁড়িয়ে বলল, তার চোখে অস্থিরতা, মনের মধ্যে ঝড় বইছে। একটু পর ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা কাগজগুলো নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। ঠিক তখনই দরজা আলতো করে টোকার শব্দ হলো। কারণ গম্ভীর কণ্ঠে বলে, এসো। ইমন মুখে হতাশার ছাপ নিয়ে বলল, স্যার, যেভাবে ভয় পেয়েছিলাম সেটা ঘটেছে। অর্থমন্ত্রী নিজে এসেছে। কারণ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, মানে সিচুয়েশন খারাপ হলে তা আরও খারাপ হতে বাধ্য। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো যাই, দেখি কি নতুন বিপদ অপেক্ষা করছে।